রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ অনুমোদন পেলে 6 মাসেই সম্ভব, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিশ্বে প্রতি বছর ডায়াবেটিসে মারা যাচ্ছে প্রায় 37 লাখ মানুষ। জীবনযাপন পদ্ধতির ব্যাপক পরিবর্তনের ফলে দেশে বাড়ছে এই রোগ, বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে বিমানবন্দরগামী যাত্রীদের ইপিজেড কেন্দ্রিক অসহনীয় যানজট এড়াতে আলাদা লেন করার উদ্যোগ সাড়া দিয়েছে সিটি কর্পোরেশনও। অনিয়ম আর দুর্ভোগের নাম বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস। দালালদের দৌরাত্মে অসহায় সাধারণ মানুষ। গোপন ক্যামেরার ছবিতে প্রমাণ মিললেও কর্তৃপক্ষ নির্বিকার। এবং জামদানির পর এবার ইলিশের মালিকানা সুরক্ষার উদ্যোগ। জিআই নিবন্ধন পেতে আনুষ্ঠানিক আবেদন। চূড়ান্ত অনুমতি মিললে 20 থেকে 30% বেশি দাম পাবেন জেলেরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে চায় সরকার। এজন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএল এর রেলওয়ে ফাইবার অপটিক কেবল চেয়ে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, অনুমোদন পেলে 6 মাসের মধ্যেই প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একই সঙ্গে ফাইবার অপটিক কেবল সহ প্রযুক্তিগত যন্ত্রপাতির উপর থেকে শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ের আন্তঃস্টেশন যোগাযোগ রক্ষায় 2209 কিলোমিটার দৈর্ঘ্যের ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে 3G সহ দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু 1997 সালে এই লাইন একটিমাত্র মোবাইল অপারেটরকে লিজ দেওয়ায় অন্য কোনো প্রতিষ্ঠানের রেলওয়ের অবকাঠামো ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল এর জন্য বাংলাদেশ রেলওয়ের ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক লিজ চেয়ে গত সপ্তাহে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। রেলের অপটিক্যাল ফাইবার এটা মূলত রেল স্টেশন কেন্দ্রিক। সেই অপটিক্যাল ফাইবারে আমাদের ব্যান্ডউইথটা সরবরাহ করার আমরা জন্য অনুমতি চাইছি। কোনো সুনির্দিষ্ট কোম্পানি বা সুনির্দিষ্ট কারণে এনটিটিএন হিসেবে বিটিসিএল কিন্তু এই কাজটি করতে পারে। এটি যেমন বাজারে একটা সুষম প্রতিযোগিতার সৃষ্টি করবে, চুক্তিভুক্ত এলাকাগুলো ছাড়াও অনেক আনইউজ ডার্ক লাইন আছে, সেগুলোও যদি আমাদেরকে লিজ দেওয়া হয় সেখানেও আমরা ব্যান্ডউইথ সরবরাহ করতে পারব। ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো স্টেশন থেকে পার্শ্ববর্তী এলাকায় ব্যান্ডউইথ সরবরাহ করা সম্ভব বলে জানান প্রতিমন্ত্রী। ইন্টারনেট ব্যবহার করতে পারবে, একেবারে প্রত্যন্ত এলাকায় ইন্টারনেটের স্পিডটা পাবে। আর যদি ইতিবাচক সাড়া পাই, এমওইউটা স্বাক্ষরের পরবর্তী পর্যায় থেকে আমরা ম্যাক্সিমাম 6 মাস আমি সময় ধরে রাখলাম, 2 মাস এদিক ওদিক করে, কারণ আমাদের ইচ্ছা যে 1 বছরের মধ্যে এই 2%কে আমরা কানেক্টিভিটির আওতায় নিয়ে আসবো। বিশেষজ্ঞরা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, রেলওয়ের ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক লিজ নেওয়ার মাধ্যমে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তথ্য প্রযুক্তি সেবার বিস্তার সহজতর হবে। সেটা যদি উন্মুক্ত করে সবার জন্য ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়, তাহলে যেটা হবে, যেসব জায়গায় রেলওয়ে ফাইবার রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দ্রুত পৌঁছাতে পারবো। ইনফ্রাস্ট্রাকচারগুলোকে শেয়ার করতে হবে। শহর এলাকার বা একটু ভালো এলাকার মানুষগুলো সুবিধাগুলো পাচ্ছে, একটু রিমোট এলাকার মানুষগুলো সেই সুযোগগুলো পাচ্ছে না। সেক্ষেত্রে এটা আমি মনে করি একটা খুব ভালো উদ্যোগ। ফাইবার অপটিক কেবল, ট্রান্সমিশন ইকুইপমেন্ট, এগুলোর জন্য ট্যাক্সটা যদি আরেকটু কমানো যেত, এটাকে আরো কম খরচে নেটওয়ার্ক বিল করার সময় যেত। বিটিসিএল কে রেলওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক লিজ দেওয়ার বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও রেলমন্ত্রী সময় সংবাদকে জানিয়েছেন, শিগগিরই সভা ডেকে এই সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে জানানো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডায়াবেটিস বিশ্বের 8ম ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের প্রতি 11 জন মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আর এই রোগে প্রতি বছর মারা যায় প্রায় 37 লাখ মানুষ। অপরিকল্পিত নগরায়ন, জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ডায়াবেটিসের প্রধান কারণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যয় দরিদ্র মানুষের নাগালের আওতায় আনার পরামর্শ তাদের। খলিলুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। এই সূর্য জানান দিচ্ছে নতুন একটি সকালের, নতুন একটি দিনের। সূর্যের এই নিয়মানুবর্তিতার মতোই প্রতিদিন শহরের পার্কগুলোতে নিয়ম মেনে চলে শরীরচর্চা।
বিশ্বে প্রতি 3 জনের একজনই স্থূলকায়, যা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার প্রধান কারণ। তাই দেহের ওজন ঠিক রাখতে শরীর চর্চার এই আয়োজন। এই বয়সে যারা হাঁটে, আমি ধরে নিয়েছি তারা রোগাক্রান্ত হয়ে ডায়াবেটিস হোক যে কোনো অসুখেই সে হাঁটে। কিশোর বয়স থেকে ব্যায়াম করা যাদের উচিত, এখানে তাদেরকে আমি পাচ্ছি। অলসতাবশতই প্রতিদিন সকালে একটু ঘুমাইতাম, বেশি হাঁটাহাঁটি কমই করতাম। তো ডায়াবেটিস হওয়ার পর যখন রুটিন মাফিক এখন চলতে হয়। শিশুকাল থেকে নিয়ম মেনে খেলাধুলা ও শরীরচর্চা ডায়াবেটিসের ঝুঁকি রোধে কার্যকর ভূমিকা রাখে। তবে যান্ত্রিক এই শহরে সেই সময় কিংবা সুযোগ হয়ে ওঠে না অনেকেরই। ওরা আসতে চায় কিন্তু ওরা আসতে পারে না, ওরা রাত্রে ওরা একটু দেরিতে ঘুমায়। রাজধানীতে সবুজ ক্রীড়ার কোনো মাঠ নাই, এমন কোনো প্লেস নাই যেখানে আমরা হাঁটতে পারবো, তো এই জন্য হয়তো বা কেউ আসে না। দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 71 লাখ। 2040 সালে এর সংখ্যা দাঁড়াবে 1,36 লাখে। তবে সবচাইতে আতঙ্কের খবরটি হচ্ছে ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না তার আক্রান্ত হওয়ার বিষয়টি। একবার আক্রান্ত হলে আমৃত্যু বয়ে বেড়াতে হয় ডায়াবেটিস, তাই এর চিকিৎসাও চালাতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত। গরিব রোগীদের জন্য সরকারের উচিত একটু সহযোগিতা করা, না হয় আমাদের গরিব রোগীদের পক্ষে চিকিৎসা করা সম্ভব নয়। 31 বছর হয়ে গেছে ডায়াবেটিক হয়েছে, নিয়মিত ব্যায়াম করি, ওষুধ খাই, এই জন্য আমি এখনো সুস্থ আছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগীদের ইনসুলিন তো মৌলিক চাহিদা, এটাকে হিউম্যান রাইট ইস্যু সাথে মেনে নেয়। ইনসুলিন অ্যাভেলেবল করা যারা গরিব তাদের জন্য অ্যাভেলেবল করা তো সবার দায়িত্ব হয়ে গেল। সরকার এবং ধনী ব্যক্তি অবশ্যই এগিয়ে আসা উচিত, সমন্বিতভাবে কিছু করা, যাতে কোনো মানুষ যাতে ইনসুলিনের অভাবে যাতে সে তার চিকিৎসা ব্যাহত না হয়। ডায়াবেটিস নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত জীবনযাপন, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস জনিত জটিলতা এড়িয়ে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিমানবন্দরগামী যাত্রীদের ইপিজেড কেন্দ্রিক অসহনীয় যানজট থেকে রেহাই দিতে অবশেষে টনক নড়ল সিএমপির ট্রাফিক বিভাগের। সল্টকোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কে আলাদা একটি লেন করার উদ্যোগ নিয়েছে তারা। সিটি কর্পোরেশনের সহায়তায় বাস্তবায়নাধীন রাস্তার ডান পাশের এই লেনে শুধুমাত্র বিমানবন্দরগামী প্রাইভেট কার এবং মাইক্রোবাসের মতো ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড মোড়ের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। গাড়ির স্বাভাবিক গতিতে এ পথ অতিক্রম করতে সময় লাগার কথা মাত্র কয়েক মিনিট, কিন্তু সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত সামান্য এ পথ অতিক্রম করতে প্রতিটি যানবাহনের লেগে যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। এই সড়কে বন্দর কেন্দ্রিক ট্রাক, লরি, প্রাইম মুভারের জট যেমন রয়েছে, তেমনি জট রয়েছে ইপিজেড কেন্দ্রিক শ্রমিক ও যানবাহনের। এই অবস্থায় প্রায় বিমানের ফ্লাইট মিস করতে হয় বিমান যাত্রীদের। সলগোলা থেকে সিমেন্ট ক্রসিং এই পর্যন্ত আমরা লেফট সাইড বরাবর একটা আলাদা লেন করে দেবো, অনলি ফর প্যাসেঞ্জার্স অ্যান্ড প্রাইভেট ভেহিকেলস, নট ফর পাবলিক ট্রান্সপোর্ট অর পণ্যবাহী ট্রান্সপোর্ট। আর স্লো মুভিং ভেহিকেল চলতে পারবে না, এইটা আমাদের একটা প্ল্যান আছে, যদিও কিছু অবস্টাকলস আছে। আর যাত্রীদের ভোগান্তি থেকে রেহাই দেওয়ার কোনো পথ নেই উল্লেখ করে এর একটি ব্যাখ্যা দিলেন সিডিএ চেয়ারম্যান। বর্তমানে পোর্টে প্রায় 5,000 ট্রাক ঢুকে আর বাইর হয়, সেইটা আরো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 5 বছরে। কিন্তু তারা দাঁড়াবে কোথায়? তাদেরকে পোর্টে ঢুকতেই হবে, তাহলে রাস্তায় দাঁড়ানোর কারণে যানজটে অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগ রাস্তার ডান পাশে লেন করার প্রস্তাব দিল, অপর একটি সংস্থা থেকে রাস্তার মাঝে বিশেষ এ লেন করার প্রস্তাব দিয়েছে। আর এ নিয়ে কিছুটা সময় ক্ষেপণ হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিয়ে যাতে এটা করব, আমি কোনো ইমোশনাল কোনো কাজ করার পক্ষপাতী না, যেটা করব যেটা সাস্টেনেবল হয়, যেটা টেকসই এবং নগরবাসীর জন্য যেটা উপকার আসে সেটাই করার পক্ষপাতী। চট্টগ্রাম ইপিজেডে 200-র বেশি কারখানায় কর্মরত রয়েছে অন্তত 2.5 লাখ শ্রমিক। সকাল 7টা থেকে 9টা, বিকেল 4টা থেকে 6টা এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত শ্রমিকেরা পায়ে হেঁটে রাস্তা পার হয়। এছাড়া বন্দর, ইপিজেড এবং প্রাইভেট আইসিডি কেন্দ্রিক 10,000-এর বেশি যানবাহন এই সড়কে চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরও থাকছে। রংপুরের শ্যামাসুন্দরী খাল পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। হুমকিতে জনস্বাস্থ্য, নেই সংস্কারের উদ্যোগ। একে অপরকে দুষছে সিটি কর্পোরেশন ও এলজিইডি। অনিয়ম আর গ্রাহকদের দুর্ভোগের নাম যেন বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস। তুচ্ছ বিষয়ে ভুল বের করে হয়রানি, আবার টাকা দিলেই সবকিছুই ঠিকঠাক, এভাবে চলছে অফিসের কার্যক্রম।
এছাড়া দালালদের দৌরাত্মে অসহায় পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ। অফিস কর্মচারীদের এসব অবৈধ লেনদেন সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়লেও সহকারী পরিচালক বলছেন কিছুই জানেন না তিনি। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। চিকিৎসার জন্য ভারতে যাবেন, তাই তিনি ও তার এক সহযোগীর পাসপোর্ট করতে আসেন জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আতিকুর রহমান। দূর থেকে আসায় ওই দিনই ফিঙ্গারপ্রিন্ট করতে চাওয়ায় তার কাছে চাওয়া হয় ২,৪০০ টাকা। টাকা না দেওয়ায় 7 দিন পর তাকে ফিঙ্গারপ্রিন্টের তারিখ দেওয়া হয়। আবার টাকা দিয়ে ওই দিনই ফিঙ্গারপ্রিন্ট করেছেন ধুনট উপজেলার রফিকুল ইসলাম। এছাড়া ফরমের ছোটখাটো ভুল ধরে টাকার বিনিময়ে পাসপোর্ট করা হচ্ছে হর হামেশায়। টাকা না দিলেই ভোগান্তির শিকার হতে হয়। টাকা দাবি করতে আমি টাকা দেইনি দেখে আমাকে 7 দিন পরে আবার ডেট দিছে। টাকা ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না, আমি নিজের চোখে দেখলাম। পাসপোর্ট করে দিবে হচ্ছে পাসপোর্ট অফিস, দালাল এখানে টাকা পয়সা নিয়ে বলে ব্যাংক জমা করে দিয়েছি, তাই বলে হারিয়ে চলে যায়। ব্যাংকে টাকা জমা দিয়েছি, তারপর আমার কাছ থেকে 1200 টাকা দিতে হচ্ছে। অফিসের ভিতরে প্রকাশ্যে টাকা লেনদেন করে পাসপোর্ট প্রত্যাশীদের সকল সমস্যার সমাধান করে দিচ্ছে আনসার সদস্য মহেন্দ্র ও অন্য কর্মচারী লিঙ্কন ও রবিউল। টাকা নেওয়ার কথা স্বীকার করলেন ওই আনসার সদস্য। আমরা বলে বেরোবে আজকে হবে না, কালকে আসেন, কালকে সকালবেলা আসেন, হয়ে যাবে। কিন্তু কাস্টমার জুলুম করেন, দাদা নেন, দাদা ধরেন, দাদা টাকা দিব, অমুক করবো তমুক করবো, সেটা তো আমাদের ঘরে দোষাবাদের তো লাভ নাই। অফিসের ভিতর ও বাইরে প্রকাশ্যে অবৈধ লেনদেন চললেও কিছুই জানেন না বলে জানালেন অফিসের এই কর্মকর্তা। যদি এরকম প্রমাণ পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর বাইরে দালালদের বিষয়ে তো এটা তো আমার করণীয় না। তারপর আমি প্রশাসনকে জানাইছি যে বাইরে অবঞ্চিত এবং দালাল যারা আছে অবঞ্চিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য মতে প্রতিদিন গড়ে 200 পাসপোর্ট সরবরাহের জন্য প্রস্তুত করা হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগার আর মশা উৎপাদনের খামারে, কিন্তু নেই সংস্কার ও ঐতিহ্য রক্ষার কোনো উদ্যোগ। এতে হুমকির মুখে এখন জনস্বাস্থ্য। এছাড়াও সিটি কর্পোরেশন আর এলজিডি দুষছে একে অপরকে। নগর বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে খালটি সংস্কার করা না হলে হুমকির মুখে পড়বে এর ঐতিহ্য ও জনস্বাস্থ্য। অথচ 2 দফায় খালটির উন্নয়ন ব্যয় করা হয়েছে প্রায় 45 কোটি টাকা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মহানগরীর পয়ঃপানি নিষ্কাশনের জন্য একমাত্র শ্যামাসুন্দরী নামের এই খালটি, কিন্তু খালের দুধারের পরিবারগুলোর ময়লা আবর্জনা, পলিথিন আর মরা কুকুর ছাগলের লাশের পচা দুর্গন্ধের কারণে এটি এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি। খাল পরিণত হয়েছে সরু ড্রেনে। এর সংস্কারে সিটি কর্পোরেশন এবং এলজিইডির উদ্যোগে 2 দফায় প্রায় 45 কোটি টাকা ব্যয়ের পরও মুখ থুবড়ে পড়ে আছে উন্নয়ন প্রকল্পটি। নগরবাসীর অভিযোগ, উন্নয়নের নামে হয়েছে লুটপাট। রাস্তায় যত কুকুর মরে, বিড়াল মরে, সব নিয়ে যায় ওখানে ফেলা হয়। শ্যামাসুন্দরীর খালের পাশ দিয়ে হেঁটে যেতে ঘৃণা লাগে, নাক বন্ধ করে যাইতে হয়। নোংরা পানি জমে এখন মশা, বিভিন্ন কীটপতঙ্গ তৈরি হচ্ছে, এতে করে রংপুরের পরিবেশ দূষিত হচ্ছে। কত টাকা খরচ করে কি হলো গভর্নমেন্টের? আমাদের তো তেমন কোনো উপকার আসতেছে না। সিটি মেয়র বলছেন 2 দফায় যে টাকা খরচ হয়েছে এখন এটিকে উদ্ধার করতে ওই পরিমাণ টাকা আরো প্রয়োজন। আর এলজিডি বলছে শুরুতেই পরিকল্পনায় কিছু ভুল ছিল। এই শ্যামাসুন্দরী খালকে আবার নতুন রূপ দিতে গেলে আবার সেই 40-50 কোটি টাকা লাগবে। আবার নতুন করে সেখান থেকে ফান্ড পাওয়া যাবে, তারা টাকা দেবে, এরা বিশ্বাস হয়। ঘাঘট নদীর সাথে সিও বাজারে যে সংযোগ স্থলটা, এখানে শ্যামাসুন্দরী খালের থেকে পানি ঢোকার কথা, কিন্তু এই জায়গায় শ্যামাসুন্দরী খালের বেডটা অনেক উঁচু। শুকনো মৌসুমে বা সাধারণ সময়ে কোনো পানি প্রবাহ হয় না। নগর বিশেষজ্ঞের মতে খালটি এখনই সংস্কার করা না হলে আগামীতে হুমকির মুখে পড়বে এর ঐতিহ্য ও জনস্বাস্থ্য। খালটা খনন করতে হবে এবং বায়োগ্যাস প্ল্যান করতে হবে। ঘাঘট নদীর উৎসমুখ খনন করতে হবে, না হলে এই খালটি মরণ খাল হবে। 1890 সালে তৎকালীন রাজা জানকী বল্লভ সেন নগরীর জলাবদ্ধতা দূর করতে তার মা চৌধুরানী শ্যামাসুন্দরী দেবীর স্মরণে মহানগরীর বুক চিরে 16 কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীর বাড্ডায় গারতরণী ধর্ষণ মামলার মূল আসামি রাফসান হোসেন ওরফে রুবেল নিম্ন আদালত থেকে পালিয়েছে। গতকাল বিকেলে পুলিশের জিম্মায় থাকা অবস্থায় সে পালিয়ে যায়। এ ঘটনায় বাড্ডা থানার এসআই ইমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি। শনিবার সন্ধ্যায় আটকের পর রুবেলকে রোববার বিচারক ইমদাদুল হকের আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। সেখান থেকে সে পালিয়ে যায়। তবে কিভাবে সে আদালত থেকে পুলিশের জিম্মায় থাকা অবস্থায় পালাতে সক্ষম হয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। গারতরণী ধর্ষণ সহ রুবেলের বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করেছিল র্যাব।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালরা মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতাল পল্লীতে আশ্রয় নিয়েছে। সেখানে খাবার ও আবাসন সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন। পরিদর্শন শেষে দ্রুত ঘটনা তদন্তের পাশাপাশি সাঁওতাল পরিবারকে সহায়তার দাবি জানানো হয়। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গত ৬ নভেম্বর উচ্ছেদ করা গাইবান্ধার মহিমাগঞ্জের সাঁওতালরা পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতাল পল্লীতে। সেখানে খাদ্য আর আবাসন সংকটে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি সাঁওতালদের। আমরা এত অনাহারে আছি, এখন সরকার আমাদের জন্য কেন এই ব্যবস্থা করতেছে না? আমাদের লোকজন যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই। ঘটনার 7 দিন পর রোববার সকালে আশ্রয়হীন সাঁওতালদের খোঁজ নিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। তারা পল্লীতে আশ্রয় নেয়া সাঁওতালদের সঙ্গে কথা বলে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। এরপর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, BM মোজাম্মেল হক সহ বেশ কয়েকজন নেতা তাদের নানা দুর্ভোগের কথা শোনেন। যারা মিথ্যা আশ্বাসে জমি ফিরিয়ে দেওয়ার কথা বলে সাঁওতালদের নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ওনাদের বাসস্থানের জন্য সরকার ইতিমধ্যে 20 একর জমির বরাদ্দ করেছেন, প্রয়োজনে আরো 20 একর বরাদ্দ করবে, তাদের বাসস্থানের করা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যারা আদিবাসীদের মিথ্যা আশ্বাস দিয়েছে তারাও যেমন অপরাধী, এখন এই ঘটনা ঘটার পরে যারা উস্কানি দিচ্ছে তারাও একই ধরনের অপরাধী। সব অপরাধীদের বিচার করা হবে। একই সময় অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত এবং মানবাধিকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান। পুরোপুরি বিষয় থেকে আমার যেটা মনে হয়েছে এবং আমি যা জেনেছি যে স্থানীয় নির্বাচিত যারা আছেন তারা শস্যের মধ্যে ভূত আছে। এই ভূত হচ্ছে তারা। এই ভূত তাড়ানোর ব্যবস্থা করাটা দরকার সরকারের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে। আজ বিপিএল এ দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে। মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে 294 কোটি টাকা ব্যয়ে চীনের তত্ত্বাবধানে নির্মাণ করা হয় 7ম চীন মৈত্রী আজমত আলী খান সেতু। এই সেতু উদ্বোধনের 1 বছর পেরিয়ে গেলেও ওই স্থানের কাজীটেক এলাকার ফেরিঘাটটি সরিয়ে নেওয়া হয়নি এখনো। ফেরি ও পন্টুন সহ অন্যান্য সরঞ্জাম অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি ফেরিঘাটটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালের 20 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত 7ম চীন মৈত্রী আজমত আলী খান সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের 15 মাস পেরুলেও কাজিরিটেক এলাকার ফেরিঘাটে থাকা 2টি ইউটি টাইপ ফেরি ও 3টি পন্টন স্থানান্তরের জন্য কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় কোটি টাকার সরকারি এ সম্পত্তি দিনের পর দিন অযত্ন ও অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। এই যে কোটি কোটি টাকা সম্পত্তি সরকারের এমনিতেই পড়ে রয়েছে, এটা তো মনে হয় যে দেশের সম্পদ নষ্ট হচ্ছে। বিদেশ হয়ে গেছে গা, এই সাইডে গেছে গা, এখন এটা ফেরিটা পড়ে রয়েছে। ওই ব্যাপারে এই যে একটা আছে, এই যে এখানে 3-4টা আছে, এগুলো নষ্ট হয়ে যাইতেছে। ফেরিটা এখান থেকে নিয়ে যায় না, যার কারণে সন্ধ্যা হলে বাজার লোকেরা আড্ডা করে, নেশা করে। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের জেলার শীর্ষ এই কর্মকর্তা বলছেন, ফেরি ও পন্টন স্থানান্তরের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ফেরি ডিভিশন থেকে এই ফেরিগুলো ফরিদপুর সড়ক বিভাগে একটি নতুন ফেরিঘাট হবে, সেখানে বরাদ্দ করা আছে। ওই ঘাটে তারা এখনো চালু করতে না পারাতে এটা তার পরিবহন করে নিচ্ছে না। এই ব্যাপারে আমি যোগাযোগ করেছি ফরিদপুর সড়ক বিভাগের সাথে এবং তারা বলছে যে খুব শীঘ্রই তারা এটা নিয়ে যাবেন। এর আগে 5 বছরেরও বেশি সময় ধরে এই কাজিটেক ফেরিঘাটে পড়ে থেকে 6 লাখ টাকা মূল্যের একটি পন্টন নষ্ট হয়ে গেছে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলাদেশের বিদেশি টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারে ডাউনলিংক ফি ধার্য করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে টেলিভিশন মালিক শিল্পী কলাকুশলীদের সংগঠন মিডিয়া ইউনিটি। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবের আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। টেলিভিশন শিল্প রক্ষায় এর বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশে বিদেশি চ্যানেলের ডাউনলিংক ফি দেওয়ার কথা থাকলেও দায়িত্বশীলদের উদাসীনতায় একদিকে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার, অন্যদিকে অসম প্রতিযোগিতায় হুমকির মুখে পড়ছে দেশের টেলিভিশন শিল্প। এই অবস্থায় রোববার রাজধানীর ঢাকা ক্লাবে সমাবেশের আয়োজন করে মিডিয়া ইউনিটি। এতে অংশ নিয়ে কথা বলেন টেলিভিশন মালিক, শিল্পী ও কলাকুশলীরা। একটি চক্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিদেশি মানহীন চ্যানেল ল্যান্ডিং এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে এদেশের শিল্প সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বিদেশে ডাবিংকৃত সিরিয়ালের কারণে আমাদের 7 থেকে 8 কোটি টাকার শিল্পী সম্মানই নষ্ট হয়ে যাচ্ছে এবং সারা 5 থেকে 600 শিল্পী আমাদের আজকে আক্রান্ত হয়েছে, আমরা বেকার হয়ে যাচ্ছি। আমাদের চ্যানেলগুলো থাকছে না, চ্যানেলগুলো ভেঙে যাচ্ছে। এরা জঘন্য, এরা দেশদ্রোহী, এরা দেশকে ভালোবাসে না। এই দেশদ্রোহীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি নিতে হবে। 500-600 কর্মী এক একটি চ্যানেলের কর্মী আছেন, তাদের কি অবস্থা হবে? আমাদের শিল্পীদের কি অবস্থা হবে? তাদের পথ আমাদের রুখতে হবে। এখনো চোখ খুলুন, কারা সাদা আর কারা কালো চিনতে চেষ্টা করুন। আইনের অপব্যাখ্যা করে তথাকথিত বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাই বিদেশি চ্যানেল সম্প্রচারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান বক্তারা। যারা আমাদেরকে এই অর্থ পাচার করে নিয়ে যাচ্ছেন, যারা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, প্রথম এই জায়গাটা থেকে ঠেকাতে হবে যে আমরা বেঁচে থাকতে পারি কিনা। 30 নভেম্বর পর্যন্ত পরে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে পূর্ণ কর্মসূচিতে যাব। গ্লোবালাইজেশনে কোনো জিনিসটা একদম ব্যান করে দেওয়াটা সম্ভব না, কিন্তু আপনাকে ডিসইনসেন্টিভাইজ করতে হবে। আপনি ল্যান্ডিং চার্জ দেন, যারা ইন্ডিয়াতে তারা বিদেশি চ্যানেল কিভাবে তারা আনতে দেয় সেটা তো পাবলিশ পলিসি। আপনি ইন্টারনেটে গেলে ইউ ক্যান ফাইন্ড আউট দি পলিসি। সেই জিনিসটা আমরা যদি বাস্তবায়ন করি দেই এক্স্যাক্টলি দ্য সেম, তো আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী 30 নভেম্বরের সমাবেশে অংশগ্রহণের জন্য টেলিভিশন মালিক, শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানানো হয়। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হয়ে যাওয়া অর্থের মধ্যে $1.5 কোটি উদ্ধার করা হয়েছে। ফিলিপিনো চাইনিজ ব্যবসায়ী কিম অং কর্তৃক এ টাকা ফেরত পায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বাকি অর্থ উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চলছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া $8.10 কোটি মধ্যে $1.5 কোটি উদ্ধার করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মামলা করার পর গত 16 সেপ্টেম্বর ফিলিপিনের রিজিওনাল ট্রায়াল কোর্ট ফিলিপিনো চাইনিজ ব্যবসায়ী কিম অংকে বাংলাদেশ সরকারের অনুকূলে $1.5 কোটি ফেরত দেওয়ার নির্দেশ দেন। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। তাদের কোর্টের যে নির্দেশ সেটা অনুযায়ী গত শুক্রবার যে বাংলাদেশের যে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, মাননীয় রাষ্ট্রদূত, তার কাছে হস্তান্তর করেছে। চুরি যাওয়া অর্থের একটি অংশ উদ্ধার হওয়াকে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ধার তৎপরতার সফলতা হিসেবে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই অর্থটি আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা যায় নাই। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে এটা আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। রিজার্ভের আরো $6.60 কোটি মধ্যে প্রায় $4.5 কোটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, যা উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ক্যাসিনোতে যে অ্যামাউন্টটা আছে সেটা $29 মিলিয়ন মতো আছে এবং এর সাথে আরো কিছু যে বিচারিক প্রক্রিয়ায় আছে সেটা আরো 1-2 মিলিয়ন আছে। তো এই অংশটা আমরা মনে করছি যে 30-এর কিছু বেশি এখানে আছে। অর্থ উদ্ধারে চলমান মামলা তদারকি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য চলতি মাসের শেষের দিকে ফিলিপিনে যাবেন কেন্দ্রীয় ব্যাংকের একদল প্রতিনিধি। এ সফরের মধ্য দিয়ে টাকা উদ্ধার তৎপরতা আরো ত্বরান্বিত হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাদে আর ঘ্রাণে অনন্য হয় বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে। এ কারণে জামদানির পর এবার ইলিশের মালিকানা সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ইলিশের জিআই নিবন্ধনের ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে মৎস্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধন পেলে বর্তমানের চেয়ে 20 থেকে 30% বেশি দাম পাবেন জেলেরা। বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ কয়েকটি দেশের উপকূলে ধরা পড়ে ইলিশ মাছ, কিন্তু পদ্মা মেঘনার ইলিশের স্বাদ ও ঘ্রাণ অন্যান্য দেশের ইলিশের তুলনায় সম্পূর্ণ আলাদা। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় জামদানির পর এবার আন্তর্জাতিকভাবে ইলিশের ওপর একক মালিকানা স্থাপনের উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে ইলিশের জিআই নিবন্ধনের ব্যাপারে আবেদনও করেছে তারা। নিবন্ধন পেলে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এর পাশাপাশি রপ্তানি পণ্য হিসাবে ইলিশের কদর আরো বাড়বে বলে আশা করছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। আবহমান কাল থেকে বাংলার কৃষ্টি এবং ঐতিহ্যের সাথে কিন্তু
আমাদের এই ইলিশের নাম জড়িত আছে। এটা শুধু জাতীয় মাছ না, এটা আমাদের ঐতিহ্য। ভবিষ্যতে আমরা আরো এর গুণগত উৎকর্ষতা, এর ব্যক্তি এবং উৎপাদনশীলতা সবকিছুই বৃদ্ধি করা সম্ভব হবে। তবে ইতোমধ্যেই ইলিশকে নিজেদের দাবি করে জিআই নিবন্ধনের আবেদন করে রেখেছে ভারত। ইলিশ আমাদের জাতীয় সম্পদ হওয়ায় ডব্লিউটিওতে ভারতের আবেদন টিকবে না বলে মনে করছে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। জিআই পণ্যটা রেজিস্ট্রেশন করব হলো ঐতিহাসিক ডকুমেন্টের ভিত্তিতে। কেউ যদি কোনো আপত্তি করতে চায় তাহলে তাকে ওই ঐতিহাসিক ডকুমেন্টটা খণ্ডন করতে হবে। সেটি তো অতটা সহজ নয়। আমরা এটা ওয়েব পেজে দিব, সকলের কাছে আপত্তি চাবো, যদি থাকে দাখিল করবে, যদি কেউ আপত্তি করে আমাদের আইন বিধি অনুসারে আমরা প্রক্রিয়া করব। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওআইপিওর শর্ত মেনে বাংলাদেশে ইলিশের জন্ম ও বিস্তার সহ যাবতীয় তথ্য প্রমাণাদি উপস্থাপনের পাশাপাশি জিআই নিবন্ধনের সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশিদের অবস্থান করা এলাকাগুলো বাঙালিপাড়া হিসেবেই পরিচিত। নিজ ভাষায় ব্যবসা বাণিজ্য, কেনাকাটা আর স্বদেশীদের সঙ্গে খোঁজগল্পের আপন জায়গা হয়ে উঠেছে এসব এলাকা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, পূর্ব লন্ডনের ব্রিকলেন বা হোয়াইট চ্যাপেলের মতো প্যারিসের গার্জু নর্দ যেন হয়ে উঠেছে ইউরোপের এক টুকরো বাংলাদেশ। ফ্রান্সের প্যারিস থেকে আরো জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সের প্যারিসে প্রায় ১৫০ বছরের পুরনো রেল স্টেশন গার্দনোটের আশেপাশে গড়ে উঠেছে বাঙালি বসতি। চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্যের সুবাদে এলাকাটিতে ক্রমেই বাড়ছে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা। ৮০ দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা অনেকে এলাকাটি ছেড়ে গেলেও এখনো গার্দনোটের প্রায় পুরোটাই বাঙালি ব্যবসায়ীদের দখলে। এই গার্দনোটের হিস্টোরিতে পদ্মা স্টোর দিয়ে প্রথমে বাঙালিদের পদার্পণ শুরু হয়, বাঙালিদেরকে উদ্দেশ্য করে এই দোকানটা করা হয়। পরিপ্রেক্ষিতে আমি নিজেই এবং আলম ভাই সহ আমরা এই দোকানটাই নতুন করে আবার উদ্বোধন করলাম। প্রবাসে আমরা বসবাস করি প্যারিসে। গার্দনোট এটা আমাদের একটা আড্ডা বলতে হয়, আমাদের এখানে আমরা সবাই একত্রিত হই। গার্দনোট স্টেশনের নামানুসারে আশেপাশের এলাকাটিও বাংলাদেশিদের কাছে গার্দনোট নামে পরিচিত। এখানকার সবচেয়ে পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কন্থুয়া দু বাংলা, যা শাহ আলম ভাইয়ের গ্রোসারি শপ, এবং রয়্যাল ক্যাফে বার, যা রেজা ভাইয়ের বার হিসাবে পরিচিতি পেয়েছে। আমি আজ প্রায় দীর্ঘ ২০ বছর যাবৎ গার্দনোটে ব্যবসা করে আসছি। আর আমার ব্যবসার আসলে সম্পূর্ণ প্রোডাক্ট বাংলাদেশি। ব্যবসার মাধ্যমে আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাইদের কাজকর্মের সংস্থান হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ আমি এই এলাকায়। আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট, বাঙালিদের কোনো রেস্টুরেন্ট ছিল না, বসার তেমন জায়গা ছিল না। তো কাফে রয়্যাল হওয়ার পর থেকে মোটামুটি আমরা বসার একটা নিজস্ব একটা জায়গা পেয়েছি। সপ্তাহের অন্যান্য দিন বাংলাদেশিরা নিয়মিত খাবারের দোকানগুলিতে আড্ডা দিলেও রোববার ও অন্যান্য ছুটির দিনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সভা সেমিনারে মিলন মেলায় পরিণত হয় প্যারিসের এই গার্দনোট। প্যারিসের গার্দনোটের এই এলাকাটি এখন আর শুধু স্টেশনের নাম নয়, এটি বাংলাদেশিদের কাছে মিলনস্থলের নাম। দিনে দিনে এখানে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের উপার্জিত অর্থ রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের গার্দনোট থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। জয়পুরহাটে গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। গুলিবিদ্ধ হয়েছে বন্দুকযুদ্ধে। গতরাতে আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে টহল দেয় পুলিশ। এ সময় কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে রাশেদ নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় 4টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বাইরের খবর। নিউজিল্যান্ডে সোমবার আবারও 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তৃতীয় দিনের এই ভূকম্পনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। এর আগে রোববার সাউথ আইল্যান্ডের ক্রাইস্ট চার্চে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে হেলিকপ্টার সহ মাঠে নেমেছে বিশেষ বাহিনী। রোববার স্থানীয় সময় মধ্যরাতে ভূমিকম্পের প্রায় 2 ঘন্টা পর সাউথ আইল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে আছড়ে পড়ে সুনামির বিশাল আকার ঢেউ। এতে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়ে টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ। ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় উপকূলবাসীকে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী জন কি। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থানের কারণে নিউজিল্যান্ড ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। এর আগে 2011 সালে ভূমিকম্পে দেশটিতে 185 জনের মৃত্যু হয়।
শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্পের প্রথম কোনো দীর্ঘ সাক্ষাৎকার এটি। এ সময় ট্রাম্প বলেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব বৈধ কাগজপত্রবিহীন প্রায় ২০ থেকে ৩০ লাখ অভিবাসী যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও অনুপ্রবেশ ঠেকাতে এবং মাদক চোরাচালান রোধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়েও পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প। তবে সীমান্তের কিছু অংশে দেয়াল নির্মাণের পরিবর্তে কাঁটাতারের বেড়া তৈরির কথাও বলেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। বিদ্বেষমূলক অপরাধ এবং অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। রোববার নিউ ইয়র্কে 12টি মানবাধিকার সংগঠন ও কয়েক হাজার অভিবাসী জড়ো হয়ে ট্রাম্প টাওয়ারের সামনে এই বিক্ষোভ করেন। এটিএম মামুনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে তুষার আব্দুল্লাহ রিপোর্ট। বিক্ষোভকারীরা বলছেন তাদের পক্ষে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে মেনে নেওয়া সম্ভব নয়। আমেরিকাকে রক্ষার জন্যই তারা পথে নেমেছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রের ঐক্য ধরে রাখার সামর্থ্য নেই ডোনাল্ড ট্রাম্পের। ধর্ম ও অভিবাসীদের নিয়ে তার বক্তব্য ও পরিকল্পনাই বিদ্বেষমূলক অপরাধকে উস্কে দিচ্ছে। I'm a high school teacher and we all woke up on Wednesday and my students were very scared. The crimes that have been happening on college campuses across the country, hate crimes. Trump is not denouncing them. Whatever he say that he said, he lying. He just bias the people. He always does it. Every aspect he did it. যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম 100 দিনেই অভিবাসীদের বিরুদ্ধে তিনি চড়াও হতে পারেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে অভিবাসীদের প্রথম ধাপে 2 বছর পরের মধ্যবর্তী নির্বাচন এবং 4 বছর পরের নির্বাচন পর্যন্ত টিকে থাকতে মনোবল দৃঢ় রাখতে হবে। এজন্য নিজেদের আত্মসহযোগিতারও প্রয়োজন হবে। I'm really here to stand up for America, to stand up for women, to stand up for gays, lesbians, people who have same sex who are married. There are so many things that are going to happen in this country. আমার ছোট বোন বাসে একজন হিসপ্যানিক মেয়েকে ডিফেন্ড কারণ তাকে সাদা লোকজন এসে হ্যারাস করতেছিল। যারা যারা সাদা না তাদের এগেইনস্টে হেট ক্রাইম প্রচুর বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনের মধ্যেই তারা নানা রকম বিদ্বেষমূলক সিদ্ধান্ত বা আইন দ্বারা অবরোধ হয়ে পড়তে পারেন। বিশেষ করে তারা এই মুহূর্তে শঙ্কিত এই কথা ভেবে যে ডোনাল্ড ট্রাম্প যে মুসলিমদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই বিদ্বেষমূলক অপরাধ বেড়ে যেতে পারে। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর। আজ দিনের প্রথম ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে মুশফিকের বরিশাল বুলস। আগের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বরিশাল। অন্যদিকে টানা 2 ম্যাচ হারে কিছুটা চাপে ভাইকিংস। তবে দুদলের সবাই নিজেদের সেরাটা দিতে পারলে বরিশালের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে না, এমনটাই মনে করেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। কাগজে কলমে এবার আসরের অন্যতম শক্তিশালী দল চিটাগং ভাইকিংস। টপ অর্ডারের তামিম বিজয় স্মিথের সঙ্গে মিডল অর্ডারের শোয়েব মালিক, মোহাম্মদ নবী আর জহিরুল ইসলাম অমি। বোলিংয়ে বাংলাদেশের পেস সেন্সেশন তাসকিন কিংবা অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। সব মিলিয়ে এবারের চট্টগ্রাম দলটিকে ধরা হয়েছিল আসরের ব্ল্যাক হর্স হিসেবে। অথচ 3 ম্যাচে মাত্র 1 জয়ে রীতিমতো ধুঁকছে কর্ণফুলীর পাড়ের দলটি। আগের ম্যাচে খুলনা টাইটান্সকে মাত্র 127 রানে বেঁধে দিয়েও জয় পায়নি ভাইকিংস। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বরিশালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দলের আফগান রিক্রুট মোহাম্মদ নবীর কণ্ঠে। আগের ম্যাচটি আমাদের অবশ্যই জেতা উচিত ছিল, তবে এটা ক্রিকেট, এখানে এমনটা হতেই পারে। কি হয়েছে আমরা সেটা ভুলে যেতে চাই। দলের সবাই বরিশালের বিপক্ষের ম্যাচটি নিয়ে ভাবছে। আশা করি কালকের ম্যাচ দিয়েই আমরা আবার জয়ের ধারায় ফিরব। বিপিএল এর চতুর্থ আসরের শুরু থেকে কাঠগড়ায় ঢাকার উইকেট। তবে ব্যাটসম্যানদের রান করায় উইকেটের কোনো সমস্যা দেখেন না নবী। সঙ্গে খুব সহজেই এই উইকেটে 160 স্কোর করা সম্ভব বলেই মত তার। Comparing from last BPL, it's better pitches in this time. গতবারের সঙ্গে তুলনা করলে এবারের উইকেটটা বেশ ভালো। আমার মনে হয় না এই উইকেটে ব্যাট করাটা ব্যাটসম্যানদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং। আসলে ঢাকার উইকেটই এমন, একটু দেখে শুনে খেললেই এই পিচে 160 বা তারও বেশি রান করা সম্ভব। 150, 160 it's possible.
অন্যদিকে বিপিএল এর বিগত 2 আসরের ফাইনালিস্ট বরিশাল বুলসের শুরুটা ছিল হতাশার। তবে টানা 2 জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। এখন পর্যন্ত 250-তে 164 রান নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দারুণ ছন্দে আছে শাহরিয়ার নাফিস ও পেসার আলামিনও। তাই তো জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না কোচ ডেভ হোয়াটমোরের শিষ্যরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এবারের মৌসুমে একেবারে ভালো কাটছে না আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। 3 ম্যাচ খেললেও জয়ের দেখা পাননি মাশরাফির দল। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে আছে কুমিল্লা। কোয়ালিফায়ারে খেলার আশা টিকিয়ে রাখতে ঢাকার বিপক্ষে জয়ের বিকল্প নেই মাশরাফি ইমরুলদের। সে লক্ষ্যে ভিক্টোরিয়ান্স দলে যোগ দিয়েছেন ডাচ অলরাউন্ডার রায়ান টেন্ডেসকাটে। অন্যদিকে 3 ম্যাচের 2টিতে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মুসাদ্দেক হোসেন সৈকত। সাকিবা বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন। ব্রেভো রাসেলরা এখনও জ্বলে না উঠলেও দেশি ক্রিকেটাররা কোচ খালেদ মাহমুদ সুজনের আস্থার প্রতিদান দিয়ে আসছেন। এই ম্যাচ জিতলেই খুলনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে সাঙ্গাকারা সাকিবরা। তাই ঢাকা পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিতে চাইবে স্বাগতিকরা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসানকে। এছাড়াও দলে আছেন সজীব হোসেন, নাজমুল আলম, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, বিপ্লব, রায়ান, রাফসান, হাবিবুর রহমান, মোহাম্মদ রফিক, মাহিদুল ইসলাম, নাইম হাসান, শাখাওয়াত হোসেন, কাজী অনিক, ইয়াসিন আরাফাত, মকিদুল ইসলাম, আব্দুল হালিম। স্ট্যান্ড বাই রাখা হয়েছে হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, আব্বাস মুসা ও আকবর আলীকে। শ্রীলঙ্কায় 13 ডিসেম্বর শুরু হবে এই আসর। 18 নভেম্বর বিকেলে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের। সমুদ্রকন্যা কুয়াকাটায় রাতভর কীর্তন, পূজা অর্চনা আর সকালে চতুর্বর্গ ফল লাভের আশায় পূর্ণস্থানের মধ্য দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের রাস উৎসব। পূর্ণিমা তিথিতে পূর্ণলাভ ও পাপ মোচনের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। রাসমেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় মুখর ছিল প্রতিটি স্পট। সর্বোপরি সার্বজনীন এ উৎসবে নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসনের। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চতুর্বর্গ ফল লাভের আশায় পূর্ণিমার এই তিথিতে পূর্ণ স্নান করতে রবিবার সন্ধ্যা থেকে দূর দূরান্ত থেকে সনাতন ধর্মের হাজার হাজার মানুষ জড়ো হন সাগরকন্যা কুয়াকাটায়। তৈরি করা হয় রাধা কৃষ্ণের 17টি প্রতিমা। স্নানের আগ পর্যন্ত প্রতি বছরের ন্যায় সমুদ্র পাড়ে চলে রাতভর কীর্তন ও পূজা অর্চনা। এটা আমাদের রাস পূজা, এটা আমাদের খুবই ধর্মীয় একটা উৎসব। গোবিন্দ দর্শনের জন্য এখানে আসি। কুয়াকাটা সাগরে গঙ্গা স্নান করলে আমরা পাপ মুক্তি হব। আধ্যাত্মিক জগতে ভগবান শ্রীকৃষ্ণ বিচার করলেন যে সকল জীবকুলকে একসঙ্গে মিলন করব। এই মিলন বৃন্দাবনে হয়েছিল। এদিকে রাস উৎসবকে কেন্দ্র করে সমুদ্র পাড়ে নানা রকম জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এছাড়া এখানকার 11টি পর্যটন স্পটের মধ্যে প্রায় 60টি স্পটই ছিল পর্যটকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। মেলায় বেচাকেনা করতে এসেছি আমরা, এই শাখার দোকান এবং অনেক কিছু দোকান নিয়ে বসছি। চুরি, পলা, টিপ এগুলো আছে, বিভিন্ন ধরনের বই আছে, ধর্মীয় বই, এগুলো নিয়ে আমি এখানে আসি। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি জোরদার ছিল পুলিশি নিরাপত্তা। ডিএসবির প্রোগ্রামের মাধ্যমে প্রায় 1.5 শতাধিক পুলিশ আমাদের এখানে মোতায়েন আছে। সাদা পোশাকে ডিবি পুলিশ আছে, ডিএসবি আছে। পূর্ণিমার এই তিথিতে রাধা কৃষ্ণের যুগল মিলন হয় বৃন্দাবনের যমুনা নদীতে। আর যমুনা নদীর বহমান ধারা সমুদ্রে এসে নামায় পূর্ণ স্নানের আশায় সমুদ্র স্নানে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ অনুমোদন পেলে 6 মাসেই সম্ভব, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিশ্বে প্রতি বছর ডায়াবেটিসে মারা যাচ্ছে প্রায় 37 লাখ মানুষ। জীবনযাপন পদ্ধতির ব্যাপক পরিবর্তনের ফলে দেশে বাড়ছে এই রোগ, বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে বিমানবন্দরগামী যাত্রীদের ইপিজেড কেন্দ্রিক অসহনীয় যানজট এড়াতে আলাদা লেন করার উদ্যোগ সাড়া দিয়েছে সিটি কর্পোরেশনও। অনিয়ম আর দুর্ভোগের নাম বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস। দালালদের দৌরাত্মে অসহায় সাধারণ মানুষ। গোপন ক্যামেরার ছবিতে প্রমাণ মিললেও কর্তৃপক্ষ নির্বিকার।
এবং অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কয়েক হাজার অভিবাসী ট্রাম্প টাওয়ারের সামনে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর এবং অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।